আসসালামু আলাইকুম। বিয়ের পর আরিনি তার হাজবেন্ড এবং ছেলের সাথে থাকতে শুরু করে ইন্দোনেশিয়ার এক নির্জন বাড়িতে। ভয়ানক এই বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না, সেই সাথে এই বাড়িতেই ছিল রহস্যময় এক বিশাল আকৃতির আয়না, যেখানে আরিনি প্রায়ই অপরিচিত মানুষজনদের দেখতে পেত, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। তারা কখনো আরিনিকে এই বাড়ি থেকে চলে যেতে বলতো, কখনো বা আরিনির উপরই আক্রমণ করত। পুরনো এই আয়না আসলে নিজের মধ্যে কি রহস্য লুকিয়ে রেখেছে? ভুতুরে কি এই আয়না, নাকি এই বাড়ি, নাকি বাড়ির এই আয়নায় বন্দি থাকা ওই মানুষগুলো? জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ার সদ্য মুক্তি পাওয়া গা হিম করা এই হরর মুভিটি, যার নাম সুকমা। তাই চলুন আর দেরি না করে কোনোরকম স্পয়লার ছাড়া সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক নির্জন এলাকার একটা বাড়ির দৃশ্য দেখতে পাই। আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না। বাড়ির মেন গেট থেকে একজন মহিলা একটা মেয়ের শরীরকে টেনে নিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল মেয়েটি হয়তোবা অজ্ঞান। তখনই উপরতলা থেকে একটা লাশ এসে পড়ে সেখানে থাকা একটা গাড়ির উপর। তবে সেদিকে কোনো রকম নজর না দিয়ে ওই মেয়েটিকে টেনে নিয়ে যেতে থাকে ওই বৃদ্ধা। বৃদ্ধা অনেক কষ্টে ওই মেয়েটিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে একটা বিশাল আকৃতির আয়না ছিল। তবে সেখানে পৌঁছাতেই আয়নাটির ওপর আঘাত করতে থাকে এবং বৃদ্ধা কাঁদতে শুরু করে। তার কথা থেকে আমরা বুঝতে পারি যে সে হয়তো বা কোনো একটা কাজে বিফল হয়েছিল, আর এটা নিয়েই সে কাঁদছিল। এরই মাঝে ওই মেয়েটির জ্ঞান ফিরে আসে। মেয়েটি সেখান থেকে উঠে পালাতে গেলে বৃদ্ধা এবার তার উপর হামলা করে। সেখানে থাকা দরজার কাছে সে তার মাথায় আঘাত করে নিচে ফেলে দেয়, আর এরপর তাকে বলতে থাকে যে সে এখন আর কোনো কাজের না। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আরিনি নামক একজন মেয়েকে দেখতে পাই। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে সোফায় শুয়ে কাঁদছিল। এমন সময় সেখানে তার হাজবেন্ড হ্যান্ড্রা আসে। হ্যান্ড্রা ভেতরে ঢুকেই আরিনিকে প্রশ্ন করে লোকটি কোথায়। আরিনি বলে যে এখানে কেউ নেই। তখন হ্যান্ড্রা তাকে মিথ্যাবাদী বলতে থাকে এবং জিজ্ঞাসা করে সে তাকে কোথায় লুকিয়ে রেখেছে। আরিনি উঠে বসে এবং বলতে থাকে সে তাকে কখনোই ধোঁকা দেয়নি। এমন সময় পাশের রুমে কোনো একজন লোক হেঁটে যায়, যার পিছু পিছু চলে যায় হ্যান্ড্রা। রুমে ঢুকেই হ্যান্ড্রা তাকে দেখে তার উপর আঘাত করতে আরম্ভ করে। তবে আরিনি যখন যায় তখন আমরা দেখতে পাই হ্যান্ড্রা তো ফাঁকা জায়গায় আঘাত করছিল। সেখানে কেউই আসলে ছিল না। আরিনি তাকে বলতে থাকে যে সে আবারও কল্পনা করছে। আমরা বুঝতে পারি হ্যান্ড্রার মাথায় সমস্যা ছিল। সে হ্যালুসিনেট করত এবং এটা দেখে আরিনিকে সন্দেহ করে সে তার উপর আঘাত করত। আরিনি এখানে তার কাছে তার ঔষধটি এনে দেয় এবং বলে অন্ততপক্ষে তার জন্য না হলেও তাদের সন্তান আয়ানের জন্য যেন হ্যান্ড্রা ঠিকমতোভাবে ঔষধ খায়। তবে হ্যান্ড্রার মতে তো সে অসুস্থ না, সে পাগল না। একথা বলেই সে ঔষধ ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার 2 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। আরিনি এবং হ্যান্ড্রার মধ্যকার সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখন আরিনি প্রাম নামক একজন লোককে বিয়ে করেছিল, যার সাথে সে ওই বাড়িতে থাকতে আসে যে বাড়িটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আরিনির হাসি মুখ দেখেই আমরা বুঝতে পারি যে সে আয়ানকে নিয়ে প্রামের সাথে অনেক খুশি ছিল। প্রামের ট্রান্সফারের কারণেই তাদেরকে এই বাড়িতে কিছুদিনের জন্য শিফট হতে হয়েছিল। প্রাম আরিনিকে প্রমিস করে যে এই পুরনো বাড়িতে সে আরিনিকে বেশি দিন রাখবে না, কয়েক মাসের মধ্যেই তার প্রমোশন হবে, তখন তারা আরো ভালো বাড়িতে শিফট হয়ে যাবে। পুরনো হলেও আরিনির কাছে বাড়িটি এতটাও খারাপ লাগে না। বাড়িটি বেশ গোছগাছ করা ছিল, তাই আরিনি জিজ্ঞাসা করে এখনো এই বাড়িতে কেউ খেয়াল রাখার জন্য আছে কিনা। তখনই দরজায় থাকা ঘন্টি বেজে ওঠে। সেখানে আমরা গল্পের শুরুতে দেখানো ওই বৃদ্ধাকে দেখতে পাই। তার নাম ছিল সিথি। প্রাম এখানে আরিনিকে জানায় যে সিথি এই বাড়ির খেয়াল রাখে। আরিনি তার সাথে কথা বলছিল, এমন সময় আয়ান ছুটে বাইরে চলে যায় খেলার জন্য। আরিনিও চলে যায় গাড়ি থেকে সব জিনিসপত্র নামাতে। প্রাম তাকে সাহায্য করতে থাকে। তখন সিথিকে আরিনি প্রশ্ন করে যে সে এই বাড়ির দেখাশোনা কত বছর ধরে করছে। উত্তরে সিথি বলে প্রায় 35 বছর ধরে। এই বাড়ির মালিকরা এখানে থাকে না। এমন সময় সেখানে কয়েকজন বাচ্চা কাচ্চা চলে আসে কিছু ফল নিয়ে। আরিনিও খুশি খুশি তাদের কাছ থেকে কিছু ফল কিনে নেয়। এরপর সে জানতে পারে সিথি পাশে থাকা একটা বাড়িতে থাকে। কাছাকাছি হওয়ায় সে প্রতিদিন তাদের খেয়াল রাখার জন্য আসা যাওয়া করতে পারবে। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই। আরিনি আয়ানকে ঘুম পাড়াচ্ছিল। তখন প্রাম লক্ষ্য করে একটা ঘরের একটা কর্নারে একটা পাখি বাসা বেঁধেছিল।
তখনই আরিনি আসে, যে কিনা সব কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। প্রাম তাকে বলে কাল সে আয়ানকে স্কুলে ভর্তি করে দিবে। এর ফলে আরিনিও একটু সময় পেয়ে যাবে নিজের জন্য। আরিনি এই সব কিছুর জন্য প্রামকে ধন্যবাদ বলতে থাকে। সে তার কাছাকাছি আসার চেষ্টা করে, তবে প্রাম তখন নিজে থেকেই তার কাছ থেকে একটু দূরে সরে যায় এবং বলে যে সে আরিনির জন্য আরো একটা সারপ্রাইজ রেখেছে। কথা বলে সে সামনের রুমে নিয়ে যায় আরিনিকে, যেখানে একটা সেলাই মেশিন রাখা ছিল। এটা দেখে আরিনি তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার সেলাই মেশিনে কাজ করতে অনেক ভালো লাগতো। পরদিন সকালে আমরা আয়ানকে দেখতে পাই, যে কিনা এখানকার তার নতুন বন্ধুর সাথে খেলা করছিল। তাদের এইভাবে খেলা করতে দেখে আরিনিরও ভালো লাগে, তবে সে এমন খেলা খেলতে বলে যাতে তাদের কোনো ক্ষতি হবে না। তাই তো তারা এবার লুকোচুরি খেলতে আরম্ভ করে। আয়ান চলে যায় লুকাতে, তবে সে পুরো বাড়িতে ভালো কোনো লুকানোর জায়গা পাচ্ছিল না। এরই মাঝে রান্নাঘরের কাছে সে একটা দরজা খুঁজে পায়। একটা খোলা তালা দরজায় ঝোলানো ছিল, যেটা খুলে রেখে সে ভেতরে চলে যায়। এটা একটা স্টোর রুমের মতো ছিল। সে ওই রুমের একটা কোণে গিয়ে বসে পড়ে। সেখানে ছোট্ট একটা সিটকেনির মতো ছিল, অর্থাৎ একটা দরজার মতো। কৌতূহলবশত আয়ান সেটা টান দিয়ে খুলে ফেলে, আর যেহেতু সে ওই দরজার উপর বসেছিল তাই সে নিচে পড়ে যায়। এদিকে তার বন্ধু তাকে ঘরের কোথাও খুঁজে পাচ্ছিল না। সে ওই বাড়ির নিচে থাকা আরেকটা সিক্রেট স্টোর রুমে চলে এসেছিল, যেখানে চাদরে ঢাকা একটা বড় আয়না তার সামনে ছিল। ছোট্ট আয়ান চাদর সরিয়ে ওই আয়নার সাথে দুষ্টুমি করতে থাকে। এরই মাঝে হঠাৎ করে পিছ থেকে শব্দ ভেসে আসে। পরক্ষণেই আয়নার মাঝে কেউ যেন আঘাত করে। আয়ান ভয় পেয়ে যায়। সে আয়নার দিকে এগিয়ে যেতেই আচমকা তার প্রতিবিম্ব তাকেই ভয় দেখায়, যার ফলে সে চিৎকার করে সেখানেই পড়ে যায়। আমরা বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক আয়না ছিল না। এদিকে তার বন্ধু তাকে খুঁজে না পেয়ে বরং নিজেই লুকিয়ে পড়ে। আরিনি সেখানে আসলে আয়ান ভেবে সে তাকে চমকে দেয়, আর এরপর যখন সে দেখে এটা আয়ান না, তখন সে আরিনিকে সব খুলে বলে যে আয়ান অনেকক্ষণ ধরে লুকিয়ে আছে, তাকে কোথাও সে খুঁজে পাচ্ছে না। যা শুনে এবার আরিনি বেশ চিন্তিত হয়ে পড়ে, সেই সাথে বাচ্চা ছেলেটিও। তাই তারা দুজন মিলে এবার পুরো বাড়িতে ইয়ানকে খুঁজতে আরম্ভ করে। এরই মাঝে সেখানে চলে আসে প্রাম। সেও তড়িঘড়ি করে ইয়ানকে খুঁজতে থাকে। তখনই সে ওই দরজায় ঝুলিয়ে রাখা তালাটি রান্নাঘরে দেখে বুঝতে পারে ইয়ান হয়তো বা এই ঘরেই প্রবেশ করেছে। ভেতরে গিয়ে সে নিচের ওই দরজাটি খোলা অবস্থায় দেখে বুঝতে পারে ইয়ান নিচে গিয়েছে। সে দ্রুত আরিনিকে ডাকে এবং সেখানেই দাঁড় করিয়ে রেখে নিচে চলে যায় ইয়ানকে নিতে। ইয়ান সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। প্রাম তাকে উপরে নিয়ে আসলে আরিনি অস্থির হয়ে পড়ে। ওই সময় বাড়িতে সিথিও আসে। এরই মাঝে ইয়ানের জ্ঞান ফিরে আসলে আরিনির শরীরেও যেন প্রাণ ফিরে আসে। প্রাম তাকে সান্ত্বনা দিচ্ছিল, এরই মাঝে সিথি ভেতরে আসে। প্রাম তখন তার কাছে উঠে চলে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে থেকে আয়ানের দেখাশোনা করতে পারবে কিনা। এর কোনো উত্তর সিথি দেয় না। এখন ওই রাতে আয়ানকে নিজের কাছে নিয়ে ঘুমায় আরিনি এবং প্রাম। তবে মাঝরাতেই আচমকা সে হাওয়ায় ভাসতে আরম্ভ করে। এরপর ঘুমন্ত অবস্থাতেই হাঁটতে হাঁটতে রুমের বাইরে চলে আসে আয়ান। কেউ যেন তাকে ডাকছিল। সিঁড়ির কাছে আসতেই আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে তাকে ডাকছে সিথি। এরই মাঝে প্রামের ঘুম ভেঙে যায়। সে আয়ানকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। নিচে থাকা পিয়ানো থেকে আওয়াজ আসছিল, তাই প্রাম রুম থেকে বের হয়ে সেদিকে চলে যায় চেক করার জন্য। সে দেখতে পায় আয়ানের কোনো হুঁশ নেই। ঘুমন্ত অবস্থাতেই সে মাথা দিয়ে আঘাত করে পিয়ানো বাজাচ্ছে। সে তার কাছে এগিয়ে যায়। এরই মাঝে আরিনি এসে লাইট জ্বালিয়ে দেয় এবং ইয়ানকে এই ঘুমন্ত অবস্থাতেই কোলে নিয়ে রুমে নিয়ে যায়। তখন প্রাম সেখানে ইয়ানের আঁকা একটা অদ্ভুত পেন্টিং দেখতে পায়। সেখানে একটা গাছ এবং একটা বাড়ির ভেতরে থাকা ওই অদ্ভুত আয়নাটাকে এঁকেছিল সে। পরদিন অফিসে যাওয়ার আগে প্রাম আরিনিকে জিজ্ঞাসা করে ইয়ানের আগে কখনো এরকম স্লিপ ওয়াকিং এর প্রবলেম ছিল কিনা। আরিনি বলে এর আগে কখনো সে এরকম কিছু করেনি। এখন প্রাম অফিসের জন্য বের হবে, তখনই সেখানে সিথি আসে এবং জানায় ওয়ার্কাররা চলে এসেছে। কিছু ওয়ার্কারদের সে ডেকেছিল নিচে থেকে কিছু জিনিসপত্র উপরে নিয়ে আসার জন্য। প্রাম সেদিকে চলে যায়। এদিকে ড্রয়িং বুকে আয়ান আবারও ওই একই ছবি এঁকেছিল। আরিনি এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে খাতাটি নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় দরজার কাছে ওই আয়নাটিকে বের করে এনে রাখে কয়েকজন ওয়ার্কার। এটা দেখে আরিনি প্রামকে ডাকতে আরম্ভ করে। ওই সময় আমরা দেখতে পাই আরিনির প্রতিবিম্ব অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছে। তবে আরিনি সেদিকে তাকাতেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। এরই মাঝে প্রাম সেখানে আসে এবং বলে যে সে এই আয়নাটি তাদের ঘরে রাখতে চায়।
তবে এরকম পুরনো জিনিস শোবার ঘরে রাখার ব্যাপারে আরিনীর ওরকম মত ছিল না। যদিও এখানে প্রামের পছন্দের ওপর সে কথা বলতে চাইছিল না, তাই সে কিছু বলেও না। এখন আরিনীকে আমরা দেখতে পাই যে কিনা সেলাই মেশিনে কাজ করছিল। আয়ান তার সামনে বসেই পেন্টিং করছিল। এমন সময় দরজার ঘন্টি বাজে। দরজা খুলতেই আরিনী দেখতে পায় তার এক্স হাজবেন্ড হ্যান্ডরা এসেছে। এখানে আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। হ্যান্ডরা যখন জানতে পেরেছিল আরিনী তাকে ছেড়ে প্রাম নামক একজন লোককে বিয়ে করছে, তখন সে ভীষণ ভেঙে পড়েছিল। এমনকি সে পাগলামি করে নিজের হাতও জ্বালিয়ে ফেলেছিল। এখন দৃশ্য বর্তমানে আসে এবং হ্যান্ডরা আরিনীকে বলে সে আয়ানকে খুব মিস করছিল, এ কারণে এসেছে। আরিনী এখানে আয়ানের সাথে তার দেখা হোক তা চাইছিল না, তাই সে মিথ্যা বলে যে আয়ান স্কুলে। এরই মাঝে আয়ান নিজে থেকেই বেরিয়ে আসে, ফলে আরিনী আর তাকে দূরে রাখতে পারে না। হ্যান্ডরা এখানে আয়ানের জন্য একটা গিফট নিয়ে এসেছিল, যেটা পেয়ে আয়ান খুশি হয়ে যায়। পাশে একটা হোটেলে উঠেছিল হ্যান্ডরা, সেখানে সুইমিং পুল ছিল, তাই আয়ানকে সে নিয়ে যেতে চাইছিল ওই সুইমিং পুলে সাঁতার কাটার জন্য। আয়ান নিজেও যেতে চাইছিল, তবে আরিনী যেতে দিতে চাইছিল না। এরই মাঝে সেখানে সিথি চলে আসে এবং যখন সে জানতে পারে হ্যান্ডরা হলো আয়ানের বাবা, তখন সে আয়ানকে রেডি করতে চলে যায়। ফলে সিথির সামনে আরিনী কিছু বলতে পারে না। সে শুধু হ্যান্ডরাকে বলে যে সে যেন দ্রুত আয়ানকে ফেরত নিয়ে আসে প্রাম বাড়িতে ফেরার আগেই। হ্যান্ডরা জিজ্ঞাসা করে আরিনীকে তাকে ঘৃণা করে। আরিনী বলে সে যদি তাকে ঘৃণা করত তাহলে সে আয়ানকে তাকে দেখতেও দিত না। এরই মাঝে আয়ান সেখানে রেডি হয়ে চলে আসে এবং তার বাবার সাথে বেরিয়ে পড়ে। তবে অনেক রাত হয়ে যাওয়ার পরও হ্যান্ডরা তখনও পর্যন্ত আয়ানকে ফেরত দিয়ে যায়নি। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। আরিনী হ্যান্ডরাকে কল করছিল, তবে সে কলও রিসিভ করছিল না, ফলে সে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। এরই মাঝে প্রাম সেখানে চলে আসলে সে প্রামের সাথে তখনই বেরিয়ে পড়ে ওই হোটেলের উদ্দেশ্যে। তবে তারা গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ইয়ানকে নিয়ে হাজির হয় হ্যান্ডরা। বৃষ্টির জন্য তাদের দেরি হয়ে গিয়েছিল, তবে আরিনীর তো চিন্তায় অবস্থা কাহিল। যা দেখে হ্যান্ডরা জিজ্ঞাসা করে সে কি তার উপর ভরসা করে না, যার উত্তরে আরিনী বলে যে সে যদি তাকে ভরসা না করত তাহলে 5টা বছর তার সাথে সংসার করত না। তবে সে কখনোই ইয়ান এবং আরিনীর জন্য একটা সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি, যেটা প্রাম করেছে। তাই আরিনী আর চায় না হ্যান্ডরা তাদের জীবনে থাকুক, সে যেন তাদেরকে জ্বালানো বন্ধ করে দেয়। একথা বলতেই এবার হ্যান্ডরা রেগে গিয়ে আরিনীকে ধরে বসে। তখন তার চিৎকার শুনে প্রাম বেরিয়ে আসে এবং তার হাত থেকে আরিনীকে ছাড়িয়ে ভেতরে নিয়ে যায়। হ্যান্ডরাকে সেখান থেকে চলে যেতে বলে। হ্যান্ডরাও চলে যায়। এখন ওই দিন গভীর রাতের দিকে ঘুম ভেঙে যায় আরিনীর। ঘুম ভাঙতেই সে নিজেকে একটা অদ্ভুত স্থানে আবিষ্কার করে। পাহাড়ের চূড়ায় তার বিছানা ছিল, যেখানে বিছানার পাশেই ওই আয়নাটা ছিল। সেই সাথে ছিল এক মা তার 2 মেয়েকে নিয়ে। একটা বাচ্চা দৌড়ে ওই আয়নার ভেতরে ঢুকে পড়ে, সাথে সাথে অন্য মেয়ে এবং মা গায়েব হয়ে যায়। আরিনী কিছু বুঝে উঠতে পারে না, তখনই সে আয়নার ভেতরে একজন মেয়েকে দেখতে পায়। এই মেয়েটিকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে দিয়ে কিছু একটা করতে চাইছিল সিথি। মেয়েটি অবিকল আরিনীর মতোই ড্রেস পরা ছিল। আরিনী অবাক হয়ে আয়নার কাছে এগিয়ে আসে। মেয়েটিও তার দিকে এগিয়ে আসে। নিজের প্রতিবিম্বের জায়গায় অন্য কাউকে দেখে আরিনী কিছুই বুঝে উঠতে পারছিল না। সে চলে আসবে ঠিক তখনই মেয়েটি আয়নার কাঁচ ভেঙে তার গলা চেপে ধরে। ঘুম ভেঙে যায় আরিনীর। সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল, তাই তো সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধোয়ার সময় আচমকা সেখানে থাকা লাইটটি ফ্লিকার করতে করতে ব্লাস্ট হয়ে যায়। অন্ধকারের মাঝে ইয়ানকে দৌড়ে যেতে দেখতে পায় আরিনী, তাই দ্রুত বের হতে গিয়ে ওই ভাঙা বাল্বে তার পা কেটে যায়। তবুও সে ছুটে চলে আসে, কেননা ইয়ানের চিৎকার শোনা যাচ্ছিল। রুমে আসতেই সে দেখতে পায় ইয়ান ওই আয়নার অপর পাশে বন্দী, যে কিনা চিৎকার করে কাঁদছিল এবং তার মায়ের কাছে সাহায্য চাইছিল। আরিনীও একদম পাগলের মতো হয়ে ওঠে। সে একটা ফুলদানি নিয়ে আয়নার উপর আঘাত করে, তবে আয়নার কিছুই হয় না, বরং ইয়ানই সেখান থেকে গায়েব হয়ে যায়। আরিনী চিৎকার করে ওই আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। এমন সময় ওই আয়না তার উপর পড়ে যায়, আর এবার আরিনীর সত্যিই ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে শুধুমাত্র স্বপ্নই দেখছিল। সে ছুটে চলে যায় ইয়ানকে চেক করার জন্য, তবে ইয়ান তার ঘরে ছিল না। তার খোঁজে নিচে নামতেই সে দেখতে পায় একটা রকিং চেয়ারের ওপর ইয়ানকে কোলে নিয়ে বসে আছে সিথি। তার মতে ইয়ান স্লিপ ওয়াকিং করছিল। এখন সে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই তো আরিনী তাকে নিয়ে দ্রুত রুমে চলে যায়। এরপর আমরা আরিনীকে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখতে পাই, যার নাম ছিল লিলিত। লিলিত মূলত আরিনীর ক্লায়েন্টও ছিল।
আরিনি তার জন্য একটা ডিজাইনার ড্রেস বানাচ্ছিল। আর তারা এই ড্রেস নিয়ে কথা বলছিল। এমন সময় আমরা দেখতে পাই প্রাম অফিস থেকে চলে এসেছে। আয়নার প্রতিবিম্বে তাকে দেখা যাচ্ছিল, যেখান থেকে সে আরিনিকে ডেকে বলে যে তার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। আরিনি একটু অবাক হয়। আয়নার ভেতরে আরিনি প্রামকে দেখতে পেলেও লিলিত সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না, যে কারণে সে একটু কনফিউজড হয়ে পড়ে। সে আরিনিকে প্রশ্ন করে যে সে কার সাথে কথা বলছে। তখন আরিনি পিছে ঘুরে দেখতে পায় দরজার কাছে তো প্রাম নেই। তাহলে আয়নার ভেতরে কাকে দেখা যাচ্ছিল? চেক করার জন্য সে উঠে যায়। কলের অপর পাশে থেকে লিলিত অনেক বেশি ভয় পাচ্ছিল আরিনির জন্য। আরিনি অন্য একটা ঘরে চলে যায়। এরই মাঝে হঠাৎ করে তার চিৎকারের শব্দ শোনা যায়। সে ছুটে এসে ফোন নিয়ে কাউকে কল করতে থাকে এবং সাহায্য চাইতে থাকে, যা দেখে লিলিত আরো বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে প্রাম। বাড়িতে এসে সে আরিনিকে দেখতে পায়, যে কিনা ঘরের এক কোণে ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে। সে তাকে কোনো মতে শান্ত করে। এখন পরদিনকার দৃশ্য দেখা যায়, যেখানে আরিনি তখনও পর্যন্ত বুঝতে পারছিল না যে কাল রাতে এই আয়নার সাথে তার সাথে কি ঘটেছিল। তাই তো অবাক চোখে সে আয়নাটা চেক করছিল। কোনো কিছু না বুঝে সে যখন চলে আসবে, ঠিক তখনই আয়নার ভেতরে আওয়াজ হয়ে ওঠে। তাই তো আরিনি আবারও চলে যায় সেটা চেক করতে। সে আয়নার পেছনে চেক করছিল, এমন সময় তার ফোন বেজে ওঠে। প্রাম কল করেছিল। সে আরিনিকে মনে করিয়ে দেয় যে সিথি ইয়ানকে সকালবেলা বাড়িতে নিয়ে গিয়েছিল, সে ফেরত দিয়ে গিয়েছে কিনা। তখনই আরিনি বেরিয়ে পড়ে ইয়ানকে আনতে। সেখানে গিয়ে সে দেখতে পায় ইয়ান গুলতি দিয়ে গেম খেলছে। সে তাকে নিয়ে চলে আসবে, তখন সিথি তার কাছে আসে। যেহেতু প্রথমবার আরিনি তার বাড়িতে এসেছিল, তাই সে তাকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে আরিনি সিথি এবং সিথির হাজবেন্ডের ছবি দেখতে পায়। আরিনি এখানে সিথির কাছে এই বাড়ির আসল মালিকদের নাম্বার চায়। তবে সিথির মতে সে নাম্বার কোথায় রেখেছে তা এখন তার মনে নেই। সে খুব শীঘ্রই খুঁজে এটা আরিনিকে দিয়ে দিবে। এখন এরপর আরিনি যায় একটা অ্যান্টিক শপে। সেখানে দোকানদারের কাছে সে ওই আয়নার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এরকম কোনো কিছু তাদের কাছে অ্যাভেলেবেল কিনা, বা এই আয়নার ব্যাপারে সে কোনো কিছু জানে কিনা। লোকটি কিছুই জানতো না। এমন সময় সেখানে আমরা তিয়াস নামক একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এই অ্যান্টিক শপে এসেছিল একটা পুরনো বই নিতে। বইটি কিনে সে যখন নিয়ে যাচ্ছিল, তখন আরিনি লক্ষ্য করে এই বইয়ের উপর ওই একই সিম্বল রয়েছে যেটা ওই আয়নায় রয়েছে। ফলে তার মনে হয় এই বই এবং তার বাড়িতে থাকা ওই অদ্ভুত আয়নার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে। তাই তো সে তিয়াসের পিছু পিছু একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে তিয়াস ওয়াশরুমে গেলে এই সুযোগে সে ওই বইটি চেক করতে থাকে। এরই মাঝে তিয়াস সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে তাকে ফলো কেন করছে, যার উত্তরে আরিনি ওই আয়নার ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। সবটা শোনার পর তিয়াসের মনে পড়ে যায় তার নিজের বোনের কথা। তিয়াস যখন বিদেশ ছিল, তখন তার বোনও তাকে ফোনে এরকম কিছুই বলেছিল। আর এই কারণেই এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য তিয়াস এখন ওই বইটি কিনেছিল। সে এখানে আরিনিকে ওই বইয়ে থাকা আয়নার ছবি এবং ওই সিম্বল দেখায়, যা দেখে আরিনি অবাক হয়ে যায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন আমরা লিলিতকে আরিনির বাড়িতে দেখতে পাই। আরিনি তার জামাটি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, তবে সেখানে কিছু কারেকশনের দরকার ছিল বলে লিলিত নিজে এসেছিল জামাটি পরে। আরিনি তাকে রুমের ভেতরে কিছু সময় অপেক্ষা করতে বলে কিছু একটা আনতে চলে যায়। তবে গতদিনের ওই ভিডিও কলের ঘটনার কারণে লিলিতের একা থাকতে ভীষণ ভয় লাগছিল। আমরা দেখতে পাই আরিনি ওই বড় আয়নাটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। তবে লিলিত যেহেতু এই ব্যাপারে কোনো কিছু জানতো না, তাই সে ওই কাপড়টি সরিয়ে ফেলে। আরিনি তাকে কিছুই বলতে পারে না, বরং তাকে ম্যাগাজিনে ব্যস্ত রেখে সে আবারও যখন আয়নাটি ঢাকতে যাবে, ঠিক তখনই সে আয়নার ভেতরে ওই মেয়েটিকে নিজের পেছনে দেখতে পায়। তবে বাস্তবে সে সেখানে ছিল না, যা দেখে আরিনি ঘাবড়ে যায়। আয়নার ভেতরে তাকে ঠিকই দেখা যাচ্ছিল। মেয়েটি এইখানে আরিনিকে বলতে থাকে তাকে বিশ্বাস না করতে, যদিও আরিনি তার কথা স্পষ্টভাবে শুনতে পারছিল না, যে কারণে সে আয়নার কাছে এগিয়ে যায় কথা শোনার জন্য। তার এই অদ্ভুত ব্যবহার দেখে লিলিতও তার কাছে এগিয়ে আসে। তখন আরিনির হুঁশ ফেরে। তখনই সে লক্ষ্য করে টেবিলের উপরে থাকা ইয়ানের কিছু পেন্টিংয়ের দিকে, যেখানে ইয়ান বারবার ওই একই ছবি এঁকে চলেছিল। লিলিত এবং আরিনি দুজনের কেউই কিছু বুঝতে পারছিল না। এমন সময় আরিনির কাঁধে কেউ একজন এসে হাত রাখে। তারা দুজনই ভীষণ ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, বরং হ্যান্ডরা ছিল, যে কিনা গতদিনের ব্যবহারের জন্য আরিনির কাছে ক্ষমা চাইতে এসেছিল। আচমকা কাঁধে হাত রাখায় আরিনি তাকে আঘাত করে ফেলেছিল, তাই তো সে বরফের স্যাক দিচ্ছিল তাকে।
এদিকে প্রথম দেখাতেই হ্যান্ড্রাকে লিলিতের তো ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, যদিও হ্যান্ড্রা এই ব্যাপারে একদমই গুরুত্ব দেয় না। সে এখনো পর্যন্ত আরিনীকে ভীষণ ভালোবাসতো। এখন লিলিতকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আরিনী ভেতরে আসে। তখন হ্যান্ড্রা তার কাছে ক্ষমা চায় গতদিনের ব্যবহারের জন্য। এরই মাঝে সেখানে চলে আসে ইয়ান। ইয়ান তার বাবাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। হ্যান্ড্রা এখানে ইয়ানের জন্য একটা গিফট নিয়ে এসেছিল। সে আজও ইয়ানকে নিয়ে সুইমিং করতে যেতে চাইছিল, যা শুনে আরিনী এবার ইয়ানকে দূরে সরিয়ে নেয়। সে হ্যান্ড্রার কাছে ইয়ানকে ছাড়তে চাইছিল না। হ্যান্ড্রা প্রমিস করে যে সে সন্ধ্যার আগেই তাকে দিয়ে যাবে, তবে আরিনী এখন আর তাকে বিশ্বাস করে না। তার তো মনেও হচ্ছিল না যে হ্যান্ড্রা তার ঔষধ ঠিকঠাকভাবে খাচ্ছে, যে কারণে হ্যান্ড্রা এখানে আরিনীকে জোর করতে থাকে। এমন সময় প্রাম চলে আসে। সে হ্যান্ড্রার হাত থেকে আরিনীকে ছাড়িয়ে ভেতরে পাঠিয়ে দেয় এবং হ্যান্ড্রাকে বলে তখনই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে। হ্যান্ড্রা বেরিয়ে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে আয়নার দিকে। সে কিছু একটা দেখে অবাক হয়ে যায়, তবে কি দেখে তা আমাদেরকে এখনই দেখানো হয় না। বরং প্রাম যখন তাকে জোর করে বের করতে যায়, তখন সে প্রামের উপর আঘাত করে জিজ্ঞাসা করতে থাকে সে কে। তখনই আরিনী সেখানে চলে আসে। এদিকে ইয়ানও কাঁদতে থাকে। আরিনী হ্যান্ড্রাকে বাড়ি থেকে বের করে দেয় এবং ছুটে চলে যায় ইয়ানের কাছে, যে কিনা হ্যান্ড্রার সাথে করা এই ব্যবহারের জন্য কানাকাটি করছিল। আরিনী যখন তাকে বোঝাতে চায়, তখন ইয়ান বলতে থাকে যে প্রাম তার বাবা নয়, বরং হ্যান্ড্রা তার বাবা। আরিনী কোনো মতে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, তবে তার এই সকল কথা শুনে প্রামের অনেক বেশি কষ্ট লাগে। তাকে কোনো মতে শান্ত করে আরিনী যখন প্রামের কাছে আসে, তখন সে তাকে সান্ত্বনা দিতে থাকে। আরিনী চাইছিল ইয়ানকে ডক্টর দেখাতে, যাতে করে ভবিষ্যতে বড় হওয়ার পর হ্যান্ড্রার মতো কোনো রকম মানসিক সমস্যা ইয়ানের মধ্যে না দেখা যায়। তবে প্রামের মনে হচ্ছিল সে এই সকল ব্যাপার নিয়ে একটু বেশিই ভাবছে। সে আরিনীকে সান্ত্বনা দেয়। এখন এরপর আরিনী যখন তার সেলাই মেশিনে কাজ করছিল, তখন সে আয়নায় এক অপরিচিত বৃদ্ধাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে। আরিনী একটু অবাক হয়ে চেক করতে যায়, যেখানে সে দেখতে পায় স্মৃতিই তো মাত্র এই বাড়ি থেকে বের হলো। তবে তাকে আয়নায় অন্যরকম লাগছিল, যে কারণে আরিনী আবারও চলে আসে আয়নার কাছে। সেই রহস্যময় আয়না নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, যে কারণে এবার সে আয়নায় নক করে এবং কান পেতে শোনার চেষ্টা করতে থাকে। তখনই আয়নার উপর কিছু একটা লেখা ভেসে ওঠে, যেটা এপাশ থেকে মোছা যাচ্ছিল না, তবে এর কোনো অর্থও সে বুঝতে পারছিল না। লেখাগুলো বেশ উল্টোপাল্টা ছিল। আরিনী ওই লেখাটা মনে করে নেয়। এদিকে স্কুল ছুটির সময় হয়ে গিয়েছিল, যে কারণে সে ইয়ানকে নিতে স্কুলে যায়, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল হ্যান্ড্রা। হ্যান্ড্রা ইয়ানকে ভীষণ মিস করত, তাই তো সে স্কুলে এসে ইয়ানকে দেখছিল। আরিনী সেখানে এসে এবার হ্যান্ড্রার কাছে সাহায্য চায়। সে যখন কল্পনায় উল্টোপাল্টা জিনিস দেখত, তখন তার কি মনে হতো এই প্রশ্ন করলে হ্যান্ড্রা বলে এতদিন পরে এসে আরিনী তার কাছে জানতে চাইছে। আরিনী তখন আয়নায় ভেসে ওঠা ওই লেখাটি দেখায় এবং এই ব্যাপারে বলতেই হ্যান্ড্রা তাকে ঔষধ বের করে দেয়, যা সারা জীবন আরিনী তাকে দিয়ে এসেছে। তখন আরিনী তাকে এই ব্যাপারে সাহায্য করতে বলে। যেহেতু এই লেখাগুলো উল্টোপাল্টা ছিল, তাই হ্যান্ড্রা এখানে দেওয়ালে ওই লেখাগুলো লেখার চেষ্টা করে এবং সেগুলো সঠিকভাবে সাজাতে শুরু করে। সাজানোর পর তারা একটা নাম পায়, যেটা ছিল সুকমা ওয়ের নিগারা। তবে এই নামটি আগে কখনো আরিনী শোনেনি, যে কারণে সে অবাক হয়েছিল। এরই মাঝে স্কুল ছুটি হয়ে যায়। এরপর আরিনী যায় তিয়াসের সাথে দেখা করতে। এখানে তিয়াস তার মা এবং বোনের ফটো আরিনীকে দেখায়। এই তিনজনকেই আরিনী সেদিন স্বপ্নে দেখেছিল। শুধুমাত্র তাই নয়, আয়নার ভেতরে যে মেয়েকে সে দেখতে পায়, সেই মেয়েটি আসলে তিয়াসের বোন সারি। আরিনী আরও জানতে পারে 2 বছর আগ পর্যন্ত তিয়াসরাই ওই বাড়িতে থাকতো, যে বাড়িতে এখন আরিনীরা থাকে। প্রথম দিকে সবকিছু ঠিক ছিল। তিয়াস মাত্র কয়েকদিনই ছিল ওই বাড়িতে। এরই মাঝে তার ভিসা হয়ে যায় এবং সে বাইরে চলে যায় পড়াশোনার জন্য। আর এরপর থেকেই সারি তাকে কল দিতে থাকে, অদ্ভুত সব ঘটনার কথা তার সাথে শেয়ার করতে থাকে। যদিও তিয়াস তখন সারির এই সকল কথাই গুরুত্ব দেয়নি। তখন আরিনী বলে সে সারিকে তার বাড়িতে দেখেছে। সে ওই আয়নার ভেতরে বন্দি ছিল। প্রথমে তো আরিনীর মনে হচ্ছিল সে হয়তো বা কল্পনা করছে বা ভুল দেখেছে, কিন্তু এখন সেটা তার মনে হচ্ছে না। তিয়াস এখানে সারির বিয়ের ব্যাপারেও বলে তার খুব শীঘ্রই বিয়ে হতে চলেছিল, তাই তো তিয়াস বিদেশ থেকে চলে আসতে চেয়েছিল। এরই মাঝে হঠাৎ একদিন তার কাছে খবর আসে সারি এবং তার মা মারা গিয়েছে। পুলিশের মতে রাতের অন্ধকারে তাদের বাড়িতে নাকি ডাকাতি হয়েছিল, আর তারাই সারি এবং তার মাকে মেরেছে। তবে এটা মনে হয় না তিয়াসের মনে হয় সারির মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে।
আর এই কারণেই সে এতদিন ধরে এই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করছিল। ঘাটতে ঘাটতেই সে এই বইটির ব্যাপারে জানতে পেরেছে। এখন সেখানে থাকা একটা ছবিতে আরিনী তিয়াসদের পেছনে সিথিকে দেখতে পায়, অর্থাৎ ওই সময়ও সিথি এই বাড়িতেই ছিল। তাই তো এবার আরিনী ইনভেস্টিগেশনের জন্য লুকিয়ে লুকিয়ে সিথির বাড়িতে প্রবেশ করে। সে চারিদিকে তল্লাশি নিতে থাকে। সেখানে সে এক বৃদ্ধ এবং বৃদ্ধার ছবি দেখতে পায়। সেই সাথে বইয়ের একটা পৃষ্ঠা পায় যেখানে ওই আয়নার ছবি ছিল। সেই সাথে ছিল একটা মন্ত্র, যা পড়ে আরিনী বুঝতে পারে এটা আত্মা বদলের মন্ত্র ওই আয়নার সাহায্যে। সেই সাথে ওই আয়না এবং আমাবস্যার কোনো যোগসূত্র রয়েছে। সে তিয়াসের কাছ থেকে ওই বইটি নিয়ে এসেছিল, যেটার সাথে মিলিয়ে সে দেখতে পায় ওই পৃষ্ঠাটি আসলে এই বইয়েরই ছিল। এখন সে বাড়িতে ফিরে দেখতে পায় সিথি তাদের জন্য খাবার রেডি করছে। সে এখানে সিথিকে তার সাথে খাবার খেতে বসতে বলে। সিথি প্রথমে রাজি হচ্ছিল না, তবে সে জোর করে। সিথি এখানে আরিনী, প্রাম এবং ইয়ানের পছন্দের খাবারের ব্যাপারে জানতো। তাই তো আরিনী প্রশ্ন করে যে আগে যারা এই বাড়িতে থাকতো তাদের ব্যাপারেও কি সিথি এতটাই খেয়াল রাখতো। সিথি বলে যে হ্যাঁ, এটা তার কাজেরই একটা অংশ। তখন আরিনী সারির নাম তোলে, যা শোনা মাত্রই সিথি চুপ হয়ে যায়। আরিনী বলে 2 বছর আগে সারিরা এই বাড়িতে থাকতো, তখন কি সিথি তাদের খেয়াল রেখেছিল? যার প্রতি উত্তরে সিথি বলে না, সে শহরে গিয়েছিল ওই সময় তাদের খেয়াল রেখেছিল সুকমা। যা শুনে আরিনী হতবাক হয়ে যায়। প্রথমত সিথি তাকে কেন মিথ্যা বলছিল, এর উপর আবার সুকমা নাম, এই নামের সাথে জড়িয়ে রয়েছে অনেক রহস্য। তাই তো এই ব্যাপারে সে প্রামের সাথে কথা বলে যে তার মনে হচ্ছে সিথি তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। সে এখানে সারির ব্যাপারটাও বলে, তবে প্রামের মনে হচ্ছিল আরিনী শুধু শুধু সিথির ওপর আঙুল তুলছে। হতে পারে সিথি যা বলছে তাই সত্যি, আর এমনটি হলে বৃদ্ধা সিথি তার এই কথাগুলোতে অনেক কষ্ট পাবে। একথা বলে প্রাম তাকে বিদায় জানিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এরই মাঝে আমরা সেখানে সিথিকে আসতে দেখতে পাই, যে আরিনীর সন্দেহের ব্যাপারে বুঝতে পেরে গিয়েছিল। তাই সে এখানে খুব অদ্ভুত ব্যবহার করতে শুরু করে আরিনীর সাথে। প্রথমে তো আরিনী ঘাবড়ে যায়, আর এরপর তার হাত ধরে সিথি তার দিকে হেসে বলে সে যদি তার সাথে তার বাড়িতে আসে তাহলে সিথি তাকে সব খুলে বলবে। আরিনীও এখানে রহস্য জানার জন্য কোনো কিছু না ভেবে সিথির সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সিথি দরজায় লক করে চাবিটি এনে একটা জায়গায় রেখে দেয়। আরিনী এটা লক্ষ্য করে। এখন সিথি তার জন্য চা বানাচ্ছিল। তখন আরিনী তার কাছে এসে বলে তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। সিথি যখন তাকে রাস্তা দেখাচ্ছিল, এই সুযোগে আরিনী ওই চাবিটি নিজের কাছে রেখে দেয়। আর এরপর সে যখন ওয়াশরুম থেকে বের হবে, তখন খুব অদ্ভুতভাবে দরজা খুলতেই সে সিথিকে ওয়াশরুমের সামনে দেখতে পায়। যদিও আরিনী তাকে কিছুই বুঝতে দেয় না। এখন তার জন্য চা নাস্তা নিয়ে আসে সিথি এবং জিজ্ঞাসা করে আরিনী সারির ব্যাপারে কি জানতে চায়। এখানে সিথি একে একে সারির ব্যাপারে সবকিছু বলতে থাকে। সে বলে সারি অনেক সুন্দরী একটা মেয়ে ছিল, যেমনটি সিথি চাইছিল সে ঠিক তেমনটি ছিল। যদি সে সিথির কথা মতো সবকিছু মেনে নিত তাহলে হয়তো বা সে অমর হতে পারত। আরিনী শুনে অবাক হয়ে যায়। তখন সিথি তার বাড়িতে থাকা ওই আয়নার ব্যাপারে বলে। ওই আয়নার ভেতরে বিশেষ শক্তি রয়েছে। চন্দ্রগ্রহণের সময় সেটা একটা গেটে পরিণত হয়, যার ভেতরে রয়েছে শরীর অদল বদল করার বিশেষ শক্তি। তবে চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে সেই শক্তি আর কোনো কাজের না। সারি যেহেতু সময় নষ্ট করেছিল, এই জন্য সিথি সেদিন তার কাজে সফল হয়নি। অর্থাৎ সিথি সেদিন সারির সাথে নিজের শরীর অদল বদল করতে চেয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। এ কারণেই সে সারিকে মেরে ফেলেছে। সে আরিনীকে এই সব কিছু বলছে, কেননা আরিনী তার পরবর্তী শিকার। তাই সে আরিনীকে সবটা জানাচ্ছে যাতে করে আরিনী সারির মতো ভুল না করে। একথা শুনতেই আরিনী সেখান থেকে পালাতে আরম্ভ করে। তার কাছে চাবি থাকলেও সে দরজা দিয়ে বের হতে পারে না। তার আগেই সিথি তার উপর হামলা করে এবং দরজার মাঝে তার আঙুল আটকে যায়। তবুও সে কোনো মতে সিথিকে দূরে ঠেলে দিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এরই মাঝে পথে প্রামের সাথে তার দেখা হয়। সে প্রামকে দ্রুত গাড়িতে চড়ে বসতে বলে। প্রামও তার কথা মেনে গাড়িতে চড়ে বসে। সিথি ততক্ষণে সেদিকে চলে এসেছিল। তবে সে কাছে আসার আগেই আরিনীকে নিয়ে প্রাম বাড়িতে ফিরে যায়। তবে প্রাম তো এখানে কোনো কিছু বুঝতেই পারছিল না। আরিনী তখন তাকে চিৎকার করে বলে যে সারিকে সিথিই মেরে ফেলেছে। একথা বলে সে ছুটে চলে যায় ইয়ানকে খুঁজতে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সে ইয়ানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। প্রাম তাকে শান্ত হতে বলছিল, তবে সে তো ছটফট করছিল যে ইয়ান কোথায়। তাকে শান্ত করতে করতেই আচমকা ডোরবেলটি বেজে ওঠে। আরিনী বুঝতে পারে সেখানে সিথি এসেছে। তাই সে প্রামকে বারবার নিষেধ করতে থাকে দরজাটি খোলার জন্য। তবে প্রাম তার কথা শোনে না।
সে গিয়ে দরজাটি খোলে এবং ঘনিষ্ঠ হয়ে যায় সিথির সাথে, যা দেখে আরিনী তো হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে প্রাম তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এই সব কিছু ইয়ান সিঁড়ি থেকে দেখে ফেলে। আমরা দেখতে পাই গল্পের শুরুর ওই দিনকার ঘটনা, অর্থাৎ সারিরা যেদিন মারা গিয়েছিল। সারির মাকে মেরে উপর থেকে ফেলে দিয়েছিল প্রাম, অর্থাৎ প্রাম আগাগোড়াই সিথির সাথে মিলিত ছিল। সে এসে যখন দেখতে পায় সারিকে সিথি মেরে ফেলেছে, তখন সে হতাশ হয়ে পড়ে। আমরা এখানে জানতে পারি সিথির আসল নাম সুকমা। সুকমা নিজেও অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। তার কথা থেকে আমরা বুঝতে পারি তারা যুগের পর যুগ ধরে এইভাবেই শরীর বদল করে বেঁচে আসছে। তবে এবার সুকমা কিছুতেই এই শরীর বদল করতে পারছে না। যদিও তার হাজবেন্ড বিরাট নিজের শরীর পরিবর্তন করতে সফল হয়েছে, সে এখন প্রামের শরীরে। তবে এখন তাকে নতুন শরীর খুঁজতে হবে সুকমার জন্য। আর এ কারণেই 2 বছর ধরে সে আরিনীর সাথে সম্পর্ক বিল্ড করে, যাতে করে সে তাকে বিয়ে করতে পারে এবং পরবর্তীতে সুকমার সাথে তার শরীর বদল করে নিতে পারে। এখন দৃশ্য বর্তমানে আসে। আরিনীর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় আয়নাতে এবার বীরা এবং সুকমার আসল রূপ দেখা যাচ্ছে। তারা একসাথে ডান্স করছে। এদিকে সিথির শরীরে থাকা সুকমা এবং প্রাম ডান্স করছিল বাইরে, অর্থাৎ এই আয়না সবসময় সকলের আসল রূপ দেখাতো। এখন সুকমা সেখান থেকে চলে গেলে আরিনী তখনও প্রামের কাছে সাহায্য চাইতে থাকে। প্রাম তখন ওই আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার আসল রূপ দেখে আরিনী চুপ হয়ে যায়। প্রাম বলে সেদিন হ্যান্ডরাও তার আসল রূপ দেখে ফেলেছিল, আর এ কারণেই সে তার উপর হামলা করেছিল। এজন্যই মূলত সে কখনো এই আয়নার সামনে আসতই না। এখন প্রাম বসে আরিনীকে সবটা খুলে বলে। বহু বছর আগে তারা একটা বই পেয়েছিল, সেই সাথে পেয়েছিল এই আয়নাটি এবং ওই স্পেলের ব্যাপারে, অর্থাৎ ওই মন্ত্রের ব্যাপারে জানতে পেরেছিল। প্রথমে তো তারা এটা ব্যবহার করার কথা ভাবেনি। পরবর্তীতে যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তারা এটা ব্যবহারের ব্যাপারে ভাবে। আর ওই সময় বাড়িটি ভাড়া দেওয়ার নাম করে সিথি এবং তার হাজবেন্ডকে তারা ট্রাফে ফাঁসায়। ওইবার তারা দুজনই সফল হয়েছিল। তবে এরপর আর সুকমা শরীর বদলে সফল হয়নি, যে কারণে এখন তাদের ইমিডিয়েট সুকমার জন্য একটা শরীরের প্রয়োজন। এবার তাদেরকে সফল হতেই হবে। এটাই হয়তোবা সুকমার কাছে শেষ সুযোগ। আরিনী তখন বুঝতে পারে যে কেন প্রাম তার কাছাকাছি আসতো না। তাকে বিয়ে করাটাই তো প্রামের একটা পরিকল্পনা ছিল মাত্র। এরই মাঝে সুকমা সেখানে চলে আসে এবং বলে ইয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তারা ভয়ানকভাবে এগোতে থাকে আরিনীর দিকে। আরিনী তাদের কাছে আকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তবে এতে কোনো লাভ হয় না। সুকমা তাকে আঘাত করে আবারও অজ্ঞান করে ফেলে। এদিকে প্রাম চলে যায় ইয়ানকে খুঁজতে, তবে কোথাও সে ইয়ানকে খুঁজে পায় না। আলমারির ভেতরেও ইয়ান ছিল না। আমরা দেখতে পাই সে তো আলমারির উপরে গিয়ে লুকিয়েছিল। প্রাম চলে আসছিল এমন সময় ফোন বেজে ওঠে। প্রাম বুঝতে পারে উপরে হয়তোবা ফোন রয়েছে। সে সেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, তবে এরই মাঝে সুকমা তাকে নিচ থেকে ডাক দেয়। সময় চলে এসেছিল, যে কারণে প্রাম আর সময় নষ্ট না করে নিচে চলে যায়। আর এই সুযোগে ইয়ান কল করে তার বাবা হ্যান্ডরাকে এবং তারা যে বিপদে আছে এই ব্যাপারটা জানায়। সেই সাথে তাকে দ্রুত আসতে বলে তাদেরকে সাহায্য করার জন্য। যেহেতু হ্যান্ডরা পাশের হোটেলেই ছিল তাই তার আসতে বেশি একটা সময় লাগে না। ইয়ান দরজা খুলে দেয় এবং তাকে ওই আয়না দেখিয়ে বলে তার মা ওই আয়নার ভেতরে। সে এখানে ওই বইটিও তাকে দেখায়। বইটির মাধ্যমে হ্যান্ডরা সবকিছু জেনে যায়। ওই রিচুয়ালের ব্যাপারেও বিস্তারিত জেনে যায়। আয়নার জগতে গিয়ে যে রিচুয়ালের মাধ্যমে শরীর বদল করা সম্ভব। এখন সবটা জানার পর সে ইয়ানকে লুকিয়ে পড়তে বলে এবং প্রমিস করে যে সে তার মা অর্থাৎ আরিনীকে বাঁচিয়ে নিয়ে আসবে। তারা আয়নার জগৎ থেকে বের না হওয়া পর্যন্ত ইয়ান যেন লুকিয়ে থাকে। ইয়ানও এই ব্যাপারে প্রমিস করে। তখন হ্যান্ডরা চলে যায় ওই আয়নার কাছে। সে প্রথমে তো অনেকটা ভয় পাচ্ছিল, তাই তো সে হাত কয়েকবার ঢুকিয়ে পরীক্ষা করে যে এটা আদৌ কোনো দরজা কিনা। এরপর সে সাহস করে ভেতরে চলে যায়। ভেতরে তো এক অন্যরকমই জগৎ ছিল, যেখানে গুহার ভেতরে একটা সিঁড়ি নেমে গিয়েছিল। যে সিঁড়ি ধরে অন্ধকারে এই গুহার ভেতরে নেমে পড়ে হ্যান্ডরা। সামনে ছোট্ট একটা রাস্তা ছিল, যেদিক দিয়ে সে ঢোকার সময় আচমকা একটা আত্মা তার দিকে তেড়ে আসে নিজের শরীরের খোঁজে। আমরা বুঝতে পারি এই সকল আত্মার সাথেই শরীর বদল করা হয়েছে এই আয়নার মাধ্যমে, যারা এই আয়নার জগতে ফেসে গিয়েছে চিরকালের জন্য। তাদের এই কান্না আর্তনাদ যেন হ্যান্ডরাকে পাগল করে তুলছিল। এদিকে জ্ঞান ফিরে আসে আরিনীর। সে নিজেকে একটা বিশেষ পাথরের উপর বাঁধা অবস্থায় দেখতে পায়, যেখানে তার মাথার কাছে বসে রিচুয়াল শুরু করেছিল সুকমা।
রিচুয়ালের এই পর্যায়ে সে আরিনীর হাত কাটতে আরম্ভ করে, যার ফলে আরিনী চিৎকার করে কাঁদতে থাকে। আর তার এই চিৎকার শুনতে পায় হ্যান্ড্রা। চিৎকার ফলো করতে করতে সে চলে আসে ওই স্থানে। সে এখানে প্রাম এবং সুকমাকে রিচুয়াল করতে দেখতে পায়। আস্তে আস্তে করে আত্মা বদল হতে শুরু করেছিল। আরিনীর শরীরের সাথে শরীর বদল করতে চলেছিল সুকমা। এর ফলে আরিনীর ভীষণ কষ্ট হচ্ছিল। লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখছিল হ্যান্ড্রা। সঠিক সুযোগে সে তাদের উপর হামলা করবে তার আগেই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানের ডাক শুনে প্রামও সতর্ক হয়ে যায়। প্রাম তার উপর হামলা করার জন্য তার দিকে এগিয়ে যেতে যায়, তবে তার আগেই লুকিয়ে থাকা হ্যান্ড্রা তার উপর হামলা করে। এদিকে শরীর প্রায় বদল হয়ে গিয়েছিল। সুকমাকে দেখতে এখন আরিনীর মতোই লাগছিল। সর্বশেষে একটা স্পেশাল ড্যাগার ঢুকিয়ে দিতে হবে আসল আরিনীর বুকে, যা দেখে হ্যান্ড্রা তাকে আটকানোর জন্য দৌড়ে যাচ্ছিল। তবে তার আগেই দূর থেকে ইয়ান গুলতি দিয়ে একটা পাথর মেরে দেয় সুকমার গায়ে। সেটা গিয়ে সুকমার চোখে লাগে এবং তার এই রিচুয়াল ভঙ্গ হয়ে যায়। এই সুযোগে সুকমাকে দূরে ছুঁড়ে ফেলে হ্যান্ড্রা মুক্ত করতে থাকে আরিনীকে। প্রাম এসে হামলা করে হ্যান্ড্রার উপর, তবে আরিনী তাকে লাথি মেরে ফেলে দেয়। হ্যান্ড্রা তাকে ইয়ানকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে বলে। আরিনীও পালাতে আরম্ভ করে, তবে এরই মাঝে হ্যান্ড্রার উপর হামলা করে প্রাম। তাই তো হ্যান্ড্রা তার কথা না ভেবে আরিনীকে পালিয়ে যেতে বলে। আরিনীও ইয়ানকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। তখনই আচমকা তাদের সামনে একটা আত্মা চলে আসলে ঘাবড়ে যায় আরিনী। পিছে সরতে গিয়ে সে নিচে পড়ে যায়। আরিনী সেখান থেকে উঠে আসবে এবং ইয়ানের কাছে আসবে, তার আগেই সেখানে সুকমা চলে আসে এবং ইয়ানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। সে ইয়ানকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, যা দেখে আরিনী আকুতি মিনতি করতে থাকে যে তাকে মেরে ফেলতে, কিন্তু ইয়ানকে ছেড়ে দিতে। তবে সুকমার মতে অনেক দেরি হয়ে গিয়েছে। একথা বলেই সে ইয়ানকে আঘাত করতে যাবে, এরই মাঝে হ্যান্ড্রা এসে তাকে আটকে নেয়। ফলে সুকমা এবার হ্যান্ড্রার পায়ে আঘাত করে। হ্যান্ড্রা তখন চিৎকার করে আরিনীকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আরিনী হ্যান্ড্রাকে ফেলে যেতে চাইছিল না, তবে তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তাই তো ইয়ানকে নিয়ে সে তখনই আয়নার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য পালাতে থাকে। কাঁদতে কাঁদতে সে ইয়ানকে নিয়ে কোনো মতে আয়নার জগৎ থেকে বেরিয়ে আসে। তবে হ্যান্ড্রার জন্য তার ভীষণ খারাপ লাগছিল। তার মনে পড়তে থাকে হ্যান্ড্রার সাথে কাটানো সেই সকল মুহূর্তের কথা, যেগুলোর কারণেই সে হ্যান্ড্রাকে এত বেশি ভালোবেসেছিল। 5টা বছর তার সাথে সংসার করেছিল। তার মনে হতো হ্যান্ড্রা হয়তো বা তাকে এবং ইয়ানকে ভালোবাসে না, সে কখনোই তাদেরকে রক্ষা করতে পারবে না। তবে এবার হ্যান্ড্রা তাকে ভুল প্রমাণিত করেছিল। সে তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজেকেই বিসর্জন দিয়েছিল, যে কারণে আরিনী তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে এরই মাঝে সে দেখতে পায় আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসেছে। এটা হ্যান্ড্রার হাত ছিল। সে ছুটে চলে যায় এবং হ্যান্ড্রাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। আহত অবস্থাতেও হ্যান্ড্রা পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, যেটা দেখে আরিনী অনেক খুশি হয়ে যায়। হ্যান্ড্রাও তাকে কোনো মতে জড়িয়ে ধরে এবং তারা দুজন আবারও এক হয়ে যায়। দৃশ্য চলে যায় এই ঘটনার কিছুদিন পরে। আরিনী এবং ইয়ান হ্যান্ড্রার সাথে তার বাড়িতে ছিল। সেখানে ড্রয়ার খুলে হ্যান্ড্রা এবং আরিনীর পুরনো একটা ছবি বের করে সে। এরই মাঝে আরিনী তাকে খাওয়ার জন্য ডাক দেয়। তারা দুজন মিলে একসাথে খাবার খাচ্ছিল। এরই মধ্যে ইয়ান তাদেরকে একটা ছবি এঁকে দেখায় এবং হ্যান্ড্রার কাছে জিজ্ঞাসা করে তারা আবারও আগের মতো একসাথে এই বাড়িতে থাকবে কিনা, যার উত্তরে হ্যান্ড্রা বলে এটা তো তার মায়ের উপর ডিপেন্ড করছে। তার মা যদি চায় তাহলে তারা আবারও এক হয়ে এই বাড়িতেই থাকতে পারে। যা শুনে ইয়ান গিয়ে তার মাকে এই ব্যাপারে প্রশ্ন করে। তখন তার মা তার কানে কানে হ্যাঁ বলে। যে উত্তর শুনে ছোট্ট ইয়ান তো ভীষণ খুশি হয়ে যায়। তবে কোনো এক অজানা ভয় আরিনীকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল। সে হ্যান্ড্রার দিকে তাকিয়েছিল, যা দেখে এবার হ্যান্ড্রা তার কাছে যায় এবং তাকে অভয় দেয় যে সে সব সময় আরিনী এবং ইয়ানের পাশে থাকবে। একথা বলে সে আরিনীর ক্লোজ চলে আসে। আরিনী তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরই মাঝে দরজায় নকের আওয়াজ হয়। হ্যান্ড্রা দেখতে যেতে চাইছিল, তবে আরিনী নিজে যায় দেখতে। সে দেখতে পায় সেখানে তিয়াস এসেছে। তিয়াসের কাছে আরিনী সারির হবু হাজবেন্ডের ছবি চেয়েছিল, যেটা ফাইনালি তিয়াস পেয়েছে এবং সেটা নিয়েই সে এসেছিল আরিনীকে দেখাতে। এই ছবিতে আর কেউ নয় বরং প্রাম ছিল। এখানে তার চায়ের কাপ ধরার ধরন দেখে আরিনী অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় প্রাম এভাবেই চা খেত, আর একটু আগে সে হ্যান্ড্রাকেও এইভাবেই চা পান করতে দেখেছে। এছাড়া একটু আগে হ্যান্ড্রা যেভাবে তার ক্লোজ এসেছিল, ঠিক একইভাবে প্রামও তার ক্লোজ আসতো। সে এটা নিয়ে ভাবছিল। এমন সময় হ্যান্ড্রা সেখানে চলে আসে এবং তিয়াসের ব্যাপারে জিজ্ঞাসা করে।
আরিনি বলে তিয়াস তার বান্ধবী। এখানে আরিনি সবটা বুঝতে পেরেছিল এবং অনেক বেশি অসহায় হয়ে পড়েছিল। অসহায়ের মতো সে তাকিয়েছিল তিয়াসের দিকে, তবে সে তাকে কিছুই বলতে পারছিল না। দৃশ্য চলে যায় ওই দিন রাতে আয়নার জগতে, যখন সুকমাকে আটকে নিয়েছিল হ্যান্ডরা। আরিনি ইয়ানকে নিয়ে বেরিয়ে এসেছিল আয়নার জগৎ থেকে। তখন আমরা জানতে পারি এটা আসলে হ্যান্ডরা নয়, বরং ভীরার আত্মা ঢুকে পড়েছিল হ্যান্ডরার শরীরে। সে ওই রিচুয়াল করতে সক্ষম হয়েছিল। সে এখানে সুকমাকে বোঝাতে থাকে, তবে সুকমা তো একদমই হার মেনে নিয়েছিল। সে আর অপেক্ষা করতে পারবে না নতুন কোনো শরীরের জন্য। তার শরীর অলরেডি জরাশীর্ণ হয়ে পড়েছিল। তাই সে এবার নিজের হাজবেন্ড ভীরাকে বিদায় জানিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এভাবেই তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে এতে করে ভীরা অনেক বেশি ক্ষেপে গিয়েছিল আরিনির উপর। সে সুকমার মৃত্যুর জন্য আরিনিকেই দায়ী মনে করছিল। তাই তো সে এবার হ্যান্ডরার শরীরে করে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে, যে ব্যাপারটা এখন আরিনিও বুঝতে পারছিল। তবে সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে সেটাই বুঝতে পারছিল না। আর এই টুইস্টের সাথেই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।